ঝিনাইদহে ফিলিং স্টেশনে কর্মচারীদের মারধরে যুবক নিহতের ঘটনায় মামলা হয়নি এখনো। গভীর রাতে আগুনে পুড়েছে পাম্প মালিকের বাস সহ ৩টি পরিবহন। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মচুক্তির কারণে যাত্রায় ভোগান্তির শঙ্কা। উত্তরের মানুষের বাড়ি ফেরা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতি পুলিশের। এই রাস্তাটা অনেকদিন যাবত এই ব্রিজের জন্য কাজটা হইতেছে না। সাধারণ জনগণ যারা তারাও দীর্ঘমেয়াদী কষ্ট পাইতেছে। যতদূর সম্ভব দ্রুত তাদের গন্তব্যস্থলে যেতে পারে, এই জন্য আমাদের আইন বিভাগকে বাড়তি পুলিশি তৎপরতা জোরদার করা হবে। চাঁপাইনবাবগঞ্জের তেরোশিয়া গ্রামে গান বাজনা ও বাদ্যযন্ত্র নিষিদ্ধ নোটিশ ঘিরে সমালোচনা। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস প্রশাসনের। গান বাজনা নিষিদ্ধ করার কোনো সুযোগ বা কোনো বিধিবিধান নাই, এই তথ্যটা আপনাদের মাধ্যমে আমি পেলাম। আমি এখন বিষয়টি জানার চেষ্টা করছি এবং তদন্ত করে আমি ব্যবস্থা নেব। আমন্ত্রণ সংবাদ ছেড়াদেশি নুসরাত বৃষ্টির সাথে আছি। শিরোনামগুলো শুনছিলেন। ঝিনাইদহে পেট্রোল পাম্পে তেল নেয়াকে কেন্দ্র করে বাগবিতণ্ডার জেরে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় এখনো মামলা হয়নি, তবে ৩জনকে আটক করা হয়েছে। গতকাল সন্ধ্যায় শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় তাজ ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় নীরব হোসেন নামের এক যুবক বোতলে করে তেল নিতে গেলে তাতে অপারগতা জানায় পাম্পের কর্মচারীরা। পরে নীরব পাশের পাম্পে চলে যায়। ফেরার পথে তাজ ফিলিং স্টেশনে অন্য একজনকে বোতলে তেল দিতে দেখে এর প্রতিবাদ করলে পাম্পের কর্মচারীদের সাথে তার বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে লাঠি দিয়ে নীরবকে পিটিয়ে গুরুতর আহত করে তারা। উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন নীরবকে। এদিকে গত রাত ৩টার দিকে তাজ ফিলিং স্টেশনের মালিকের একটি বাস সহ ৩টি বাস আগুনে পুড়েছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস জানায় পাশাপাশি পার্ক করা ছিল জে লাইন, রয়্যাল পরিবহন, গোল্ডেন লাইন নামের 3টি বাস। হঠাৎ করে সেখানে আগুন জ্বলে ওঠে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তদন্ত সাপেক্ষে আগুন লাগার কারণ জানা যাবে পুলিশ। তাজ ফিলিং স্টেশনে তেল নেয়াকে কেন্দ্র করে মারধরে একজন নিহতের ঘটনার সাথে এই অগ্নিকাণ্ডের সম্পর্ক রয়েছে কিনা তা খতিয়ে দেখার দাবি জানিয়েছে বাস মালিক সমিতি। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ঝিনাইদহে যাচ্ছি, সহকর্মী আহমেদ নাসিম আনসারি অপেক্ষা করছেন আমাদের জন্য। আনসারি, এই হত্যার ঘটনায় যতদূর জানি সবশেষ এখন পর্যন্ত মামলা হয়নি। পুলিশ কি বলছে মামলার বিষয়ে, এবং যে 3টি বাসে আগুন লাগার কথা বলছিলাম দর্শকদের, সেই বাসগুলোতে আগুন কিভাবে লাগলো তা নিশ্চিত হওয়া গেল কি? বৃষ্টি, আমি কিন্তু দাঁড়িয়ে আছি কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখন আমার পেছনে আপনি দেখতে পাচ্ছেন যে রাত 3:30টার সময় যে 3টি বাসে দুর্বৃত্তরা আগুন দিয়েছে, সেই বাসগুলো কিন্তু সারি সারিভাবে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ আগে পুলিশের সাথে কথা হয়েছে। পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ঝিনাইদহ সদর থানার ওসি, এ ব্যাপারে যে নীরব হোসেনকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে, সেই হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে ঝিনাইদহ সদর থানায়। মামলাটি দায়ের করেছেন নীরব হোসেনের বাবা। তবে এই যে রাত 3:30টার দিকে যে কেন্দ্রীয় বাস টার্মিনালে 3টে ঢাকার যে দূরপাল্লার যে পরিবহন, তার ভিতরে একটি জে লাইন, একটি রয়্যাল পরিবহন আর একটি গোল্ডেন লাইনের 3টি বাস এইভাবেই দাঁড়িয়েছিল। এই বাসগুলোকে মূলত যে মালিকের তেল পাম্পে এই ঘটনাটি ঘটে, তিনি কিন্তু জেলা আওয়ামী লীগের একজন নেতা এবং সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন। সেই ঘটনায় কিন্তু তারই বাস, এই মধ্যখানের যে বাস আপনারা দেখতে পাচ্ছেন জে লাইন, এই বাসে মূলত আগুনের সূত্রপাত ঘটে। তারপরে পাশের যে 2টো বাস আছে, সেই 2টো বাসে কিন্তু আগুন ছড়িয়ে পড়ে। এখনো পর্যন্ত কাউকে আটক করা বা এই ঘটনায় কিন্তু কোনো এই বাস পোড়ানোর ঘটনায় কোনো গ্রেপ্তারের খবর আসেনি। বৃষ্টি, বিস্তারিত জানাচ্ছিলেন। ধন্যবাদ আনসারি। দেশের বিভিন্ন জেলায় জ্বালানি তেলের পাম্পগুলোতে ক্রেতাদের ভিড় আজও রয়েছে। আমরা খুলনার খবর জানবো, সহকর্মী প্রবীর বিশেষ আছেন সেখানে। প্রবীর, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? এবার আমরা একটু জানতে চাচ্ছিলাম পাম্পগুলোতে জ্বালানি তেলের সরবরাহ কেমন দেখছেন, এবং রেশন পদ্ধতিতে যে এখন তেল দেয়া হচ্ছে সেটি মানা হচ্ছে কিনা, সেই নিয়ম মানা হচ্ছে কিনা, এটি নিয়ে ক্রেতারা কি বলছেন? সরকারি যে নিয়মটি রয়েছে
মোটরসাইকেলে 2 লিটার, প্রাইভেট কারে 10 লিটার এবং অন্যান্য গাড়ি প্রতিও যেভাবে আনুপাতিক হারে তেল বিক্রির কথা রয়েছে সেইভাবে বিক্রি হচ্ছে। এই যে পাম্পটিতে আমরা রয়েছি নগরীর ফেরিঘাট মোড় সংলগ্ন পাম্প, এই পাম্প আমি গতকাল সন্ধ্যার পরে যখন এটা দেখতে এসেছি তখন কিন্তু পাম্প পুরা বন্ধ ছিল। আজকে সকালবেলা ডিপো থেকে তেল উত্তোলন করতে সক্ষম হয়েছে, তারপরেই পাম্প পুনরায় চালু হয়েছে। তবে যে পরিমাণ তেল চেয়েছিল এই পাম্পের মালিকরা ডিপোর কাছে, সেই পরিমাণ তেল তারা পায়নি। অর্থাৎ আমাদেরকে বলা হয়েছে আমরা 6000 লিটার পেট্রোল চেয়েছিলাম, পেট্রোল পেয়েছি 3000 লিটার। পর্যাপ্ত পরিমাণ অকটেন কিংবা ডিজেল কোনোটাই আমরা পাইনি। আমরা একটু এই পাম্প মালিকের কাছে জিজ্ঞেস করি যে কত লিটার চেয়েছিলেন, পেয়েছেন কত? আমরা যা চেয়েছি তার 50%। আমরা 18,000 লিটার টোটাল দাবি করছি, আমাদের দিয়েছে 9,000 লিটার, 6,000 লিটার অকটেন আর 3,000 ডিজেল। তো এখনও পর্যন্ত আমরা 6,000-এর মনে হয় ম্যাক্সিমাম প্রায় 4,000 লিটার পর্যন্ত চলে গেছে, হয়তো বা সন্ধ্যার ভিতরে তেল শেষ হয়ে যেতে পারে। আবার আমরা শুনছিলাম বৃষ্টি, অর্থাৎ সন্ধ্যার মধ্যে যদি শেষ হয়ে যায় তাহলে আবার পাম্প কিন্তু বন্ধ হয়ে যাবে এবং খুলনার যে পাম্পগুলো রয়েছে তার অধিকাংশ পাম্পই বন্ধ রয়েছে, আর যেগুলো তেল পেয়েছে সকাল থেকে সেগুলো কিন্তু তারা তেল সরবরাহ করছে। বৃষ্টি শুনছিলাম আমরা। ধন্যবাদ প্রবীর। বাংলাদেশের সব জাতীয় সমস্যার সমাধানের কেন্দ্রবিন্দু হবে জাতীয় সংসদ, এমনটা জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি। সকালে সাফারে জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব বলেন। এতদিন সংসদকে শুধু প্রাণবন্ত করার কথা বলা হলেও সত্যিকার অর্থে কার্যকর করার কথা বলেন চিফ হুইপ। এ লক্ষ্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে হুইপরা কাজ করছেন বলে উল্লেখ করেন তিনি। আগামী 12 তারিখে বসতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন প্রাণবন্ত কার্যকর হবে বলেও আশা করেন নুরুল ইসলাম মনি। সকল কাজেরও কেন্দ্রবিন্দু হবে পার্লামেন্ট। শুধু পার্লামেন্টকে কার্যকর করা ইম্পর্টেন্ট, প্রাণবন্তকতা তার সাথে থাকবেই। কাজে এটার জন্য আমাদের সার্বিক প্রচেষ্টা আছে। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সংসদ নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ 12 তারিখ যে সংসদ বসবে আপনারা দেখবেন অন্তত প্রাণবন্ত এবং প্রাঞ্জল ইনশাআল্লাহ। রমজানের দিনগুলো যতই যাচ্ছে ততই এগিয়ে আসছে মুসলিম সম্প্রদায়ের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। এবারও ঢাকা আসলে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কর্মযজ্ঞের কারণে ভোগান্তির শঙ্কা রয়েছে উত্তরের যাত্রীদের। যদিও ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে নানা প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। এটি ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের এক অংশের চিত্র। মহাসড়ক জুড়েই চলছে কর্মযজ্ঞ। কোথাও কোথাও পরিবহন চলাচলের জন্য তৈরি করা হয়েছে বিকল্প সরু পথ। এতে স্বাভাবিক দিনেই থাকছে দীর্ঘ যানজট। এমন পরিস্থিতিতে ঈদে ঘরমুখ মানুষের অতিরিক্ত চাপ নিয়ে দুশ্চিন্তায় পরিবহন শ্রমিকরা জানান, এখনই সর্বোচ্চ পরিকল্পনা না নিলে চরম ভোগান্তিতে পড়তে হবে উত্তরের যাত্রীদের। এই রাস্তাটা অনেকদিন যাবত এই ব্রিজের জন্য কাজটা হইতেছে না এবং এই রাস্তার মধ্যে সব গাড়ির চাপটা বেশি থাকে। শ্রীপুর পর্যন্ত মানে একবার জাম ফেলতে আমরা হয়রান হয়ে যাই। গার্মেন্টসের পণ্য টানাটানি করে দীর্ঘমেয়াদী কষ্ট পাইতেছি। সাধারণ জনগণ যারা তারাও দীর্ঘমেয়াদী কষ্ট পাইতেছে। এই ভোগান্তির কোনো শেষ নেই। শুধু উত্তরের 20 জেলা নয়, যানজটের সংখ্যায় উদ্বিগ্ন এ পথের চলাচলকারী অন্য জেলার যাত্রীরাও। নিজের সময় যদি রাস্তাগুলো ঠিক মতো ক্লিয়ার করে সাইডে দেয় তাহলে মানে যানজটটা একটু কম থাকবে। রাস্তা এখন অনেক সংকুচিত হয়ে গেছে, গাড়ি চলাচলে অনেক অসুবিধা হবে, তীব্র যানজট দেখা দেওয়ার সম্ভাবনা আছে। কত নিজস্ব এরিয়াতে আরো বেশি যানজট হতে পারে। গাড়ি ঠিক মতো আসে না, কাউন্টার অনেক দুর্ভোগ হয়ে যায়, লোকজন টিকিট কাটে ঠিক মতো যাইতে পারে না। তবে ঈদে ঘরমুখ মানুষকে নির্বিঘ্নে পৌঁছে দিতে বেশ কিছু উদ্যোগের কথা জানিয়েছেন হাইওয়ে পুলিশ। একই সাথে সড়ক সংস্কার করতে এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ ও সড়ক বিভাগকেও জানানো হয়েছে। যতদূর সম্ভব দ্রুত ঘরমুখ মানুষ তাদের গন্তব্যস্থলে যেতে পারে, এই জন্য আমাদের ঈদ উপলক্ষে বাড়তি পুলিশি তৎপরতা জোরদার করা হবে এবং জেলা পুলিশের সমন্বয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সার্বক্ষণিক মনিটরিং করবেন এবং তারা ফিল্ডে থেকে আমাদের সাথে থাকবেন। আমরা ফিল্ডেই অভিযান অব্যাহত থাকবো। রোডস এন্ড হাইওয়ের যেটা রাস্তাটা আছে এবং এলিভেটেড যারা আছে তাদের ইতিমধ্যে এই বিষয়ে অবগত করা হয়েছে যেন ঘরমুখী মানুষ যেন রাস্তাটা নির্বিঘ্নে ব্যবহার করতে পারে এবং ভাঙাচোরা যে বিষয়গুলো আছে রাস্তা, এই বিষয়গুলো যেন তারা ঠিক করে দেন। তারা আমাদের আশ্বস্ত করেছেন যে তারা এই বিষয়গুলো ঠিক করে দেবে। দপ্তরে দপ্তরে শুধু চিঠি চালাচালিতে সীমাবদ্ধ না থেকে এ পথের যাত্রীরা চান সরজমিনে সংস্কার। অন্যথায় সড়কে বাড়বে জটলা,
ভোগান্তি পোহাবে উত্তরের লাখো যাত্রী। মাসুজামান নিপু, যমুনা নিউজ, সাভার। চাঁপাইনবাবগঞ্জের একটি গ্রামে সমাজ সংস্কারের নামে গান বাজনা ও বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ ঘোষণা করেছে মসজিদ কমিটি। প্রায় 2 মাস আগে বিষয়টি নিয়ে এলাকায় নোটিশ জারি করা হয়। বিয়ে বাড়িতে গান বাজানো হলে ধর্মীয় মতে বিয়ে পড়াতে যাবেন না আলেমরা, এমন সিদ্ধান্তে ওই এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। প্রশাসন বলছে এই সিদ্ধান্তটি ভুল বুঝে নেওয়া হয়েছে, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদরের তেরোশিয়া পোড়া গ্রাম। 2 মাস আগে গ্রামটিতে সব ধরনের বাদ্যযন্ত্র বাজানো নিষিদ্ধ করা হয়। ইসলাম ধর্মে নিষিদ্ধ বলে গ্রামের জামে মসজিদ থেকে স্থানীয়দের নিয়ে সমাজ রক্ষার নামে একটি কমিটিও গঠন করা হয়। স্থানীয়রা জানান, বিয়ে বাড়ি, বনভোজন কিংবা যে কোনো দিবসে পোড়া গ্রামে গান বা বাদ্যযন্ত্র বাজানো যাবে না। কমিটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে নোটিশ জারি করেন। ব্যবসা প্রতিষ্ঠান ও ভ্রাম্যমাণ ফেরিওয়ালাদের ওপরও কড়াকড়ি আরোপ করা হয়। বিয়ে শাদী লাগছে, কোনো অনুষ্ঠান করছে, মানে বক্স নিয়ে এসে বাজাইছে, নামাজ পড়ছে মানুষ, একটা খারাপ বিরক্ত লাগছে। রাত্রিবেলায় যে বিকট শব্দে গানটা বাজায়, ধাকাম ধাকাম করে আওয়াজ করে, মানুষের ঘুমের সমস্যা হয়। গান বাজনা নয় শুধু, যেগুলো ওয়াসিল কাজ, হ্যাঁ হারাম কাজ, এগুলো আমরা বন্ধ করতে চাইছিলাম। গ্রামটাকে ভালো করে ইসলামিক গ্রাম হিসাবে আমরা গড়ে তুলব। নোটিশে মসজিদ কমিটির সদস্য গ্রামবাসীর পক্ষে 34 জন স্বাক্ষর করেন। বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দেখা দেয় মিশ্র প্রতিক্রিয়া। একটা যে ওইটাই যে উচ্চস্বরে যেটা বক্সটা জানে না বাজে, গানটা জানে না বাজে, সেটাই জন্য ওরা করেছে। এভাবেই জানি এই পর্যন্ত টাঙ্গাই আছে। কে কারা এটা করেছে? মৌলভী সাহেব ছিল আর দুবাইয়ের ছেলেটা। ইমান তো সবার একরকম না, যার যেমন ইমান আছে। সে মনে করছে নামাজ পড়লেই মনে হয় যথেষ্ট, ধর্ম থাকবে মসজিদের ভিতরে, কিন্তু আল্লাহ তো আসলে ধর্ম মসজিদের ভিতরে থাকার কথা না। সার্বিক বিষয়ে ইসলামকে মানার কথা বলা হয়েছে। মসজিদের মুয়াজ্জিম ও ইমামের দাবি, বিপদগামী মানুষকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার অংশ হিসেবে গ্রামে গান বাজনা নিষিদ্ধ করা হয়। আমরা যেহেতু আমাদের সমাজ, আমাদের ছেলে পরবর্তী প্রজন্ম যেগুলো আসবে বা এখন যারা ইয়ং জেনারেশন, তারা বিভিন্নভাবে ফ্রি ফায়ার এবং গান বাজনায় মেতে গেছে, তো তাদের জীবনটা ধ্বংস হয়ে যাবে। প্রাইমারি বা স্কুল উপরে পড়াশোনা করে, ওরা মাঝে মধ্যে রাত্রে পিকনিক করে, ওপেনলি মানুষের সামনে, মানুষের আগা দিক দিয়ে বড় বড় বক্স নিয়ে রাত্রে একদম অতিষ্ঠ করে দেয়। এই সার্বিক বিষয় বিবেচনা করে ওই গ্রামের মধ্যে আমরা গান বাজনা করতে দিব না। বিষয়টি জানাজানি হলে নড়েচড়ে বসে প্রশাসন, গ্রামে গিয়ে ব্যানার ও ফেস্টুন জব্দ করে পুলিশ। উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, এভাবে কমিটি করে গান বাজনা নিষিদ্ধ করার সুযোগ নেই দেশের প্রচলিত আইনে। তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও কথা জানান তিনি। মসজিদ কমিটি হোক বা যে কোনো কমিটি হোক, তার মাধ্যমে গান বাজনা নিষিদ্ধ করার কোনো সুযোগ বা কোনো বিধিবিধান নাই। এই তথ্যটা আপনাদের মাধ্যমে আমি পেলাম। আমি এখন বিষয়টি জানার চেষ্টা করছি এবং তদন্ত করে আমি ব্যবস্থা নেব। প্রশাসনের হস্তক্ষেপে সিদ্ধান্ত প্রত্যাহার হলেও সমাজ সংস্কারের নামে কেন এমন বিতর্কিত উদ্যোগ নেওয়া হলো, এমন প্রশ্ন সচেতন মহলে। শামস তাবরিজ উচ্ছ্বাস, যমুনা নিউজ। বাল্যবিয়ের শিকল ভেঙে কেউ হাতে তুলে নিচ্ছে বই, আবার কেউ প্রতিকূলতা পেরিয়ে গড়ে তুলছে নিজের কর্মসংস্থানের পথ। সংগ্রাম, সাহস আর স্বপ্ন, এই 3 শক্তিতে বদলে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীদের গল্প। এক সময় যাদের জীবন কাটতো 4 দেয়ালের মাঝে, সেই শেকল ভেঙে আজ তারা লিখতে শুরু করেছে সফলতার নতুন গল্প। সমাজের বাধা, দারিদ্রতা, কুসংস্কারের সাথে লড়াই করে দিন দিন এগিয়ে যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলের নারীরা। বাগেরহাট রামপালের আদাঘাটা গ্রামের দিনমজুর পরিবারের সন্তান নাদিরা খাতুনের গল্পটাও ঠিক তেমনই। অন্য মেয়েদের মতো সংসার সামলানোর কথা থাকলেও নিজেই বিয়ে ঠেকিয়ে চালিয়ে যাচ্ছে লেখাপড়া। তার মতো সুমাইয়া, মুসলিমা, নাসিমা সহ 18 জনের গল্পও একই। নিজেদের বাল্য বিয়ে ঠেকিয়ে সমাজের ভয় উপেক্ষা করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। তাদের বোঝায় সবসময় যে বাল্যবিবাহ দেওয়াটা ঠিক না। এখন আমি জীবনে কিছু একটা করতে চাই, সবকিছু তো বিয়ে দিয়ে বন্ধ করা যায় না। এই বাল্যবিবাহ ভাঙা দেখে আমার এলাকাবাসীর এলাকার কিছু আমার মতো যারা ছিল, আমার বোন হতে পারে, আমার বন্ধু হতে পারে, তারাও আমাকে দেখে উদ্বুদ্ধ হয়েছে। আমার পরিবার আমাকে শিখতে থাকতে বিয়ে দিতে চায়। তারা মনে করে আমি পরিবারের বোঝা, আমি একটা মেয়ে ছেলে না, আমি পরিবার কিছুই করতে পারবো না। ছেলে থাকতে না সংসারে টাকা পয়সা দিতে পারে, আমি একটা মেয়ে, আমি বাকি করতে পারি। তখন থেকে আসলে আমি বিয়ে ঠেকাতে এই পর্যন্ত এসেছি। জেলার মহিলা বিষয়ক অধিদপ্তরের তথ্য মতে কয়েকদিন আগেও বাগেরহাট ছিল দ্বিতীয় বাল্যবিবাহের জেলা, যার হার ছিল 71.3%। তবে মেয়েরা প্রতিবাদী হয়ে ঘুরে দাঁড়ানোয় কয়েক বছরের মধ্যে এই হার নেমে এসেছে 47.5%।
বেশ কিছু মেয়েরা নিজেরাই কিন্তু নিজেদের বাল্যবিয়ে ঠেকিয়ে তারা কিন্তু নিজেরাই পড়াশোনার খরচ নিজেদের ইনকাম দিয়ে করার চেষ্টা করছে এবং তাদের দেখেই কিন্তু অন্য মেয়েরা অনুপ্রাণিত হচ্ছে, যার কারণে এই অনুপ্রাণিত হওয়ার কারণে কিন্তু বাল্যবিয়ের হারটা আমার বাগেরহাটে অনেকাংশে কমে গেছে। বেসরকারি উন্নয়ন সংস্থার পাশাপাশি সরকারি পৃষ্ঠপোষকতা পেলে বাল্যবিয়ের প্রবণতা আরও অনেকাংশে কমিয়ে আনা সম্ভব বলছেন সংশ্লিষ্টরা। স্কুলের গণ্ডি পেরিয়ে পাবনার একটি কলেজ থেকে অর্থনীতিতে মাস্টার্সের পর চাকরি না পেয়ে থেমে যায়নি পাবনার মেয়ে অনুজা সাহায়ানী। মেধা, গুণ, নিষ্ঠা আর শ্রমকে আঁকড়ে তৈরি করেছেন নিজের ব্যবসা। আমার চোখে সে অত্যন্ত একটি সফলতার সাথে কাজ করছে বা করে যাচ্ছে। ধীরে ধীরে সে পড়াশোনা শেষ করে মাস্টার্স কমপ্লিট করে সে আর চাকরি পেল না। চাকরি যখন পেল না, তাকে একটু অনুপ্রেরণা জোগালাম এই উদ্যোক্তা পেশায় আসবার জন্য। ভোরের আলো ফুটতে না ফুটতেই ঘর থেকে বের হন বাজারের উদ্দেশ্যে। বাজার শেষ করে শুরু হয় তার মায়ের পরশের জন্য রান্না। স্বল্প খরচে ভালো খাবার দেয় হোটেলটি সুনাম ছড়িয়ে পড়েছে দ্রুত। এছাড়াও অনলাইনে রয়েছে বিভিন্ন খাবারের অর্ডার। আমি চাই আমার মতো সব নারী যেন কোনো কথা না শুনে পিছিয়ে না পড়ে, সবাই যেন কথাকে এড়িয়ে সামনে এগিয়ে যায়। অনুজার মতো নারীরা শুধু পাবনা নয়, একদিন পুরো দেশের অর্থনীতির চিত্র পাল্টে দেবে, এমনটাই প্রত্যাশা সকলের। জারিন অর্নি, যমুনা নিউজ। সরকার গঠন করতে না পেরে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে একটি দল, এমন মন্তব্য করেছেন মাদারীপুর ৩ আসনের সংসদ সদস্য আনিসুর রহমান তালুকদার খোকন। শনিবার সদর উপজেলার কুকরেল এলাকায় তিনি একটি ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বলেন, দেশে একটি সুন্দর নির্বাচন হয়েছে, হেরে যাওয়ার পর থেকে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা শুরু করে একটি পক্ষ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সব নাগরিককে সাথে নিয়ে আগামী রাষ্ট্র গঠন করার পরিকল্পনা করছেন। প্রত্যেক মানুষ যেন তাদের মৌলিক অধিকার ভোগ করতে পারে সে বিষয়ে বর্তমান সরকার কাজ করছে। এ ছিল সংবাদ সারা দেশের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ। নিরাপদে থাকবেন।